অর্থনীতির প্রথম পত্রের প্রথম চ্যাপ্টার হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা ও সমাধান। তো মৌলিক অর্থনৈতিক সমস্যা ও সমাধান নিয়ে যে আলোচনা, তার আগে আমাদের বুঝতে হবে অর্থনৈতিক সমস্যা এবং মৌলিক অর্থনৈতিক সমস্যার মধ্যে যে পার্থক্য কী। আসলে অর্থনৈতিক সমস্যা বলতে আমরা যেগুলো বুঝি, যেমন ইনফ্লেশন, ব্যাংক রেট নিয়ন্ত্রণ করা, বা মানুষের আর্থসামাজিক বা জীবনমানের উন্নয়নগুলো ধীরগতি থেকে তাদের উন্নতির দিকে নিয়ে যাওয়া, এই জিনিসগুলো একটা অর্থনৈতিক সমস্যার মধ্যে পড়ে। তো এর বাইরে যখন আমরা মৌলিক অর্থনৈতিক সমস্যা চিন্তা করব, এই মৌলিক অর্থনৈতিক সমস্যা কিন্তু অর্থনীতির যে মূল ভিত্তি, সেই মূল ভিত্তি হচ্ছে কিন্তু মৌলিক অর্থনৈতিক সমস্যা, অর্থাৎ বেসিক বা ফান্ডামেন্টাল ইকোনমিক্স। ফান্ডামেন্টাল ইকোনমিক্সের যে মূল পার্ট, সেখানে আমরা দেখব মৌলিক অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে দুইটা জিনিস আছে। তো আমি যদি উদাহরণের মাধ্যমে বোঝাই, মানুষ যখন প্রথম লেনদেন শুরু করতেছিল প্রায় কয়েক হাজার বছর আগে, খানেক বছর আগে, তো আরও লম্বা সময় আগে, তো তখন মানুষের মধ্যে যে লেনদেন ছিল, এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির মধ্যে যে লেনদেন শুরু হয়েছিল, তখন থেকে কিন্তু মূলত অর্থনৈতিক সমস্যা, অর্থনীতির যে বিচরণ, অর্থনীতির যে চিন্তা, একজনের সেভিংস, তাদের চলাফেরা, খাওয়া দাওয়া, সব কিছুর যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু এই সময়কাল থেকে শুরু হয়েছিল। তো এর পরবর্তী সময়ে আমরা দেখি মৌলিক অর্থনৈতিক সমস্যার মধ্যে দুইটা জিনিস আছে। অনেক অর্থনীতিবিদ এটাকে লম্বা করছে, আমরা যদি সহজে দেখি তাহলে দুষ্প্রাপ্যতা আর হচ্ছে নির্বাচন। এখন দুষ্প্রাপ্যতা আর হচ্ছে নির্বাচন হচ্ছে এমন দুইটা কনসেপ্ট যে জিনিসগুলো একটার সাথে কোরিলেটেড। তোমরা এটা যদি আমি বোঝাইতে চাই, ধরো বাংলাদেশের ল্যান্ড আছে 1,47,000 বাংলাদেশের ল্যান্ড। এখন বাংলাদেশের জনসংখ্যা আছে 18 কোটি। এই 1,47,000 জনসংখ্যার জন্য তোমাদের বা একটা সরকারের দায়িত্বে বা রাষ্ট্রের দায়িত্বে যে আছে, তার এই জিনিসটা এক্সিকিউট করতে হবে যে 1,47,000 এরিয়ার মধ্যে, বর্গ কিলোমিটার এরিয়ার মধ্যে 18 কোটি মানুষের জন্য কতটুকু বেশি তাদের চাহিদা পূরণ করা যায়। তো 1,47,000 এরিয়ার মধ্যে কিন্তু ধান চাষ করা যাবে না, আবার এই এরিয়ার মধ্যে কিন্তু তুমি শাকসবজি চাষ করতে পারবে না। শুধু শাকসবজি হবে না, তখন তোমার চিন্তা করতে হবে যে তুমি কি চাষ করলে বেস্ট হয় তাদের চাহিদাগুলো পূরণ করার। তো এই জায়গা থেকে আরেকটা জিনিস ধরো, এটার থেকে আরেকটা উদাহরণ ধরো তুমি তোমার পরিবার কেন্দ্রিক ব্যবস্থা দেখছো। তোমার পরিবারে তোমার একজন, ধরো তোমার ফ্যামিলির তোমার বাবা বা তোমার মা একজন চাকরি করে বা দুইজনে চাকরি করে, ধরো তাদের মান্থলি স্যালারি 30,000 টাকা। আবার তোমাদের বাড়িতে 50% জমি আছে। যারা শহরে বাস করো তারা তো এই জমির বিষয়গুলো বোঝে না, ওই কালচারের সাথে বেশি একটা পরিচিত না। তো 50% জমি আছে, তো তোমার ফ্যামিলি চাইবে কি যে 30,000 টাকা দিয়ে বেতন দিয়ে সংসার চালানোর জন্য, আর এই 50% জমিটাতে কোনো কিছু চাষ করা বা এখানে ধান চাষ করা, যাতে সারা বছরের খাবার চলে যায়। তো তোমার ফ্যামিলি কিন্তু চাইবে না যে 50% দিয়ে ধান চাষ করা, তো চাইবে যে ধান চাষ করে যাতে খাবার চলে যায়, ধান চালের চাহিদাটা যাতে মিটে যায়, এর পাশাপাশি যাতে একটা শাক সবজি উৎপাদন করা যায়, যেটা এখন খুব বেশি একটা দেখা যায় না। যে আমাদের যে বয়সটা ছিল, ওই সময় কিন্তু আমরা এই শাক সবজি চাষের যে প্রচলন বা মানুষের শাক সবজি চাষ করার যে একটা উৎসাহ, এই জিনিসটা ছিল, এখন এটা গ্রাম পর্যায়ে খুব একটা নাই। তো চাইবে যে হয় 30% মধ্যে ধান চাষ করলো আর 20% মধ্যে তারা শাকসবজি চাষ করলো। তাহলে এইখানে কি জিনিসটা হইতেছে যে এখানে তোমার চয়েস আছে, তোমার ধান চাষ করতে হবে, এটা তোমার প্রয়োজন, তোমার শাকসবজির দরকার, তোমার অন্যান্য খাবারের দরকার, কিন্তু তুমি পুরো জায়গায় ধান চাষ করো না। তুমি এখানে 50%, 30% ধান চাষ করলা আর 20% তুমি শাকসবজি চাষ করলা। তো এইখানে কি হইতেছে, এখানে তুমি চয়েস করতেছো যে তোমার কোনটা করলে বেস্ট হবে, আর এই বেস্ট ডিসিশনটাই তুমি নিতেছো। তো এইখানে অর্থনৈতিক দুষ্প্রাপ্যতা ও নির্বাচন যে বিষয়টা আছে মৌলিক অর্থনৈতিক সমস্যার মধ্যে, তো দুষ্প্রাপ্যতা জিনিসটা হচ্ছে যে তোমার সম্পদ সীমিত, তুমি চাইলেও সম্পদের বেশি ব্যবহার করতে পারবে না, সম্পদ বেশি চাইলে পাবা না, তোমার সম্পদের সীমা একদম লিমিটেড, তুমি চাইলে অতিরিক্ত হবে না, আবার চাইলে কমাইতে পারবে না। তো এরপরে হচ্ছে নির্বাচন। এখন এই যে তোমার যে সীমিত সম্পদ, ধরো এই যে 50% যে সীমিত সম্পদ, এই 50% সম্পদের মধ্যে তুমি কীভাবে ইউজ করবা,
কোন ক্ষেত্রে কোনটা ইউজ করবা যার জন্য তোমার অর্থনৈতিক সমস্যা বা তোমার অন্যান্য চাহিদাগুলো পূরণ হয়ে যাবে। এই জিনিসটা যখন তুমি চিন্তা করবা, এই জিনিসটা চিন্তা করে যে 30% তুমি ধান চাষের দিকে গেলা আর 20% তুমি শাকসবজি চাষের দিকে গেলা, তখন কিন্তু হয়ে গেলো তুমি নির্বাচন করছো কোনটা করলে তোমার বেটার হবে। এই কনসেপ্ট হলো এটাই যে দুষ্প্রাপ্যতা হচ্ছে সম্পদ লিমিটেড, তোমার 50% আছে, আর নির্বাচন হচ্ছে তুমি এটাতে কতটুকু জায়গায় কী করবা আর কি তোমার চাহিদা অনুযায়ী তুমি কী সিদ্ধান্ত নেবা, এইটা হচ্ছে নির্বাচন। তো অর্থনৈতিক মূল সমস্যার মধ্যে এই দুইটাই কাজ করে। যাই হোক, তারপর আরেকটা আছে তোমার কার্ড, আমরা পিপিসি প্রোডাকশন ফ্যাসিলিটি কার্ড, উৎপাদন, হ্যাঁ বাংলা বলে গেছি, তো পিপিসি প্রোডাকশন ফ্যাসিলিটি কার্ড। এই পিপিসির আমরা কিন্তু ইন্টারন্যাশনালে বাংলাদেশে পিপিসি বেশি ব্যবহার হয়, কিন্তু পিপিএফও ব্যবহৃত হয়, কিন্তু ইন্টারন্যাশনাল আমরা এটাকে পিপিএফটাই বেশি ব্যবহার করি। পিপিএফ প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টায়ার, আর হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, দুইটাই একই মিনিং, দুইটার মধ্যে কোনো ডিফারেন্স নাই, জাস্ট কার্ভ আর ফ্রন্টায়ার। সো এই হলো পিপিসি। পিপিএফ এ মূলত এমন একটা, ধরো দুইটা উপাদান থাকে, তুমি ধান চাষ করবা আর হচ্ছে তুমি শাকসবজি চাষ করবা। এখন দুইটা উপাদানের মধ্যে কোনটা কতটুকু চাষ করলে, আর বাকি 30% মধ্যে তুমি ধান চাষ করলা আর 20% মধ্যে শাকসবজি চাষ করলা। তো এই জিনিসটার যে উৎপাদন সম্ভাবনা রেখা, বাংলায় বলে উৎপাদন সম্ভাবনা রেখা, কোনটা কতটুকু চাষ করলে তোমার কতটুকু উৎপাদন হবে, এই জিনিসগুলো ডিফাইন করে। সো এই হলো প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। এরপরে আছে তোমাদের সুযোগ ব্যয়। সুযোগ ব্যয় জিনিসটা হচ্ছে ইংরেজি হচ্ছে অপরচুনিটি কস্ট। এখন সুযোগ ব্যয় মূলত একটা আপেক্ষিক বিষয়, আমি সবগুলোকে আপেক্ষিক হিসেবে সংজ্ঞায়িত করি অনেক সময়। আপেক্ষিক বিষয় এই কারণে যে অপরচুনিটি কস্ট আপেক্ষিক বিষয় এই কারণে যে সুযোগ ব্যয় দুইটা বিষয় থাকে। ধরো তুমি আজকে বিকেলে তুমি প্রতিদিন বিকেলে খেলতে যাও, তো ধরো আজকে পার্টিকুলার বিকেলে তুমি খেলতে যাবা, তুমি যে বিকাল 4টা থেকে 7টা পর্যন্ত খেলবা, এই সময়গুলোতে এই সময়ে কিন্তু তুমি ঠিক 4টা থেকে 7টা পর্যন্ত তুমি পড়াশোনা করতে পারো, অথবা 4টা থেকে 7টার সময় তুমি অন্য তোমার আরেক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যেতে পারো। তো খেলা বাদ দিয়ে তুমি যে পড়া বাদ দিয়ে খেলার যে অপশনটা চয়েস করে নিছ, তো খেললা তুমি 4টা থেকে 7টা পর্যন্ত, কিন্তু তুমি পড়লা না, তো এই সময়টা কিন্তু সুযোগ ব্যয় হচ্ছে এখানে যে তোমার পড়াটা, কারণ তুমি খেলা বাদ দিছ। অর্থাৎ সুযোগ ব্যয় জিনিসটা হচ্ছে একটা সিদ্ধান্ত নিতে গেলে বেস্ট যে অ্যালটারনেটিভ আছে সেই অ্যালটারনেটিভ হচ্ছে সুযোগ ব্যয়। অর্থাৎ ধরো তুমি 4টা থেকে 7টা খেললা, আবার 4টা থেকে 7টা পড়ারও সুযোগ ছিল, আবার 4টা থেকে 7টা তোমার অন্য আরেক তোমার আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সুযোগ ছিল। তো এইখান থেকে সবচেয়ে বেস্ট তুমি চয়েস করলা খেলতে যাওয়া, তারপরে সবচেয়ে বেস্ট ছিল তোমার পড়াশোনা করা। তো পড়াশোনাটা এখানে সুযোগ পায়, আর খেলতে যাওয়া আত্মীয়ের বাড়িতে যাওয়া কিন্তু সুযোগ পায় না। তো বেস্ট অ্যালটারনেটিভ হচ্ছে সুযোগ পায়। তুমি একটা চয়েস করলা, এই সময় তুমি অন্য যে কাজটা করতে পারতা সেটা হচ্ছে সুযোগ পায়, অর্থাৎ যে জিনিসটা ব্যয় করে তুমি আরেকটা জিনিস গ্রহণ করছো। যেমন ধরতে পারো তুমি ইন্টার ধরবো না, বাংলাদেশের কালচার ইন্টার পর পড়াশোনা তেমন একটা বিষয়টা ক্রিটিক্যাল। তো ধরো তুমি অনার্সের পরে তুমি মাস্টার্স করতে যাবা কিনা, তো মাস্টার্স করতে যাওয়ার বাদে তুমি কি করতে পারো, মাস্টার্স করতে যাওয়ার সময় তুমি না গিয়ে তুমি একটা জবে যাইতে পারো। তুমি একটা জবে ঢুকে গেলা, তুমি 30,000 টাকা স্যালারি পেলা, তো তুমি জবে ঢুকে গেলা। এখন তোমার এখানে সুযোগ পেয়ে হচ্ছে মাস্টার্স করতে যাওয়া, কারণ তোমার বেস্ট অ্যালটারনেটিভটা তুমি বাদ দিয়ে জবে ঢুকেছো। আবার তুমি একই সময় ব্যাচেলর শেষ করে তুমি তুমি মাস্টার্সে ঢুকে গেলে, কিন্তু তোমার হাতে একটা সুযোগ ছিল জব করার, তো তুমি জব করলা না, একটা চাকরির অফার ছিল, তুমি এটা করলা না করে মাস্টার্সে ঢুকে গেলা, তাহলে কী হলো, তোমার সুযোগ ব্যয় হচ্ছে জব না করাটা। বেস্ট অ্যালটারনেটিভ হচ্ছে সুযোগ ব্যয়। অর্থনৈতিক সমস্যাগুলোর মধ্যে, মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলোর মধ্যে সবচেয়ে বেশি যে জিনিসটা দরকার সেটা হচ্ছে তোমার সম্পদের যে সম্পদ, তোমার যে সীমিত সম্পদ আছে সেই সম্পদের সবচেয়ে উত্তম ব্যবহার করা, অর্থাৎ বেস্ট ইউসেজ বা এফিশিয়েন্ট ইউসেজ মেনটেন করা। তো এফিশিয়েন্ট ইউসেজ এরকম,
একটু আগে যে আমরা উদাহরণ দিয়েছি 50% জমি, 50% জমির মধ্যে যদি তুমি 30% ধান উৎপাদন করলা আর 20% তুমি শাকসবজি উৎপাদন করলা, তো এখন তুমি 30 আর 20 ভাগ করে এই উৎপাদনটা করলা। আমরা বাণিজ্যের যে আন্তর্জাতিক বাণিজ্যের যে বিষয়গুলো আছে ওইগুলোতে আমরা মূলত দেখি যে একটা দেশের সবচেয়ে বেশি অপরচুনিটি যে ক্ষেত্রে আছে, ধরো একটা দেশ তোমার বিমান বানাতে দক্ষ, বিমান বা যুদ্ধ বিমান বানাতে দক্ষ, যেমন আমেরিকা, ফ্রান্স, তো তারা কিন্তু ওই বিমান বানায়, ধরো বিমান বানাতে দক্ষ, আবার তাদের দরকার চাল। এখন তারা যদি এই সময়টার মধ্যে তারা যদি চালের থেকে বিমান বানায় যদি বেশি টাকা পায়, তাহলে তারা কি করবে, তারা বিমান বানানোর দিকে যাবে, অর্থাৎ তারা বিমান বানানোতে এফিসিয়েন্ট। ধরো বাংলাদেশ কিন্তু গার্মেন্টস এফিসিয়েন্ট, বাংলাদেশের গার্মেন্টস কিন্তু সারা বিশ্বের টপ কান্ট্রিগুলোর মধ্যে 3-4 নম্বরে এরকম পজিশন থাকে। তো বাংলাদেশের ক্ষেত্রে ভালো প্রফিট করতে পারে, তো বাংলাদেশের অনেক মানুষ এই গার্মেন্টসগুলোতে আছে, তাহলে এখানে বেস্ট হচ্ছে যে তারা গার্মেন্টসে চলে গেল, গার্মেন্টসের কারখানাগুলো তারা চালু রাখলো, তাহলে তাদের বেস্ট ইউসেজ হচ্ছে ওই সময়টার মধ্যে একটা শ্রমিককে খেতে খাটানোর থেকে গার্মেন্টস খাটালে তার ইকোনমি আরও বাড়বে, তার চাহিদা আরও পূরণ হবে। এই হলো মূলত সম্পদের বেস্ট ইউজ করা। তো এখন তুমি তোমার হাতে 30 আর 30% দিয়ে তুমি চাল উৎপাদন করলা, ধান, আর 20% দিয়ে তুমি শাকসবজি উৎপাদন করলা। এখন তুমি দেখলা যে এমন একটা সবজি আসলো যে সবজির উৎপাদন করলে এই সিজনে তুমি ভালো টাকা পাবা, এই টাকা দিয়ে তুমি সারা সিজনের জন্য তোমার ফ্যামিলির শাকসবজির চাহিদা পূরণ করতে পারো। ধরো তুমি দেখলা যে তোমার হাতে সুযোগ আছে, এই বছর বাংলাদেশে তো কাঁচামরিচের দাম অনেক বেশি, তো ধরো কাঁচামরিচের চিন্তা আমরা করি, কাঁচামরিচ আমার লেখা খুবই বাজে, যাই হোক কাঁচামরিচের চিন্তা করো, ধরো তুমি 20% মধ্যে কাঁচামরিচ উৎপাদন করলে পুরো বছর সিজন চলে যাবে, তোমার পরিবারের শাকসবজির চাহিদাও পূরণ করতে পারো, ওই টাকা দিয়ে কিছু টাকা লাভ হবে। তখন তুমি কী করবা, 30% পাশে এই 20% তুমি শাকসবজি বাদ দিয়ে, যদিও কাঁচামরিচ সবজির মধ্যে পরে কিনে হয় না, যাই হোক শাকসবজি বাদ দিয়ে তুমি 20% মধ্যে কাঁচামরিচ উৎপাদন করলা। এই হচ্ছে তোমার বেস্ট ইউজ, সম্পদের সর্বোচ্চ ব্যবহার করা। এখন এখানে তোমার চিন্তা করতে হবে যে এই সম্পদটা যে আমি ব্যবহার করব এটা আমার জন্য উপকারে আসবে কিনা। যদি আমার জন্য উপকারে আসে তাহলে আমি এটা ইউজ করব। কার জন্য উৎপাদন করতে হবে, কীভাবে উৎপাদন করতে হবে, এই জিনিসগুলো অর্থনৈতিক সমস্যা, মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলোর মধ্যে একটা অংশ। তো এরপরে আমরা বিভিন্ন অর্থনৈতিক ব্যবস্থা, ধনতান্ত্রিক, ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা, সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, এগুলো নিয়ে আলোচনা করব। তবে মৌলিক অর্থনৈতিক সমস্যা যে বিষয়টা, মৌলিক অর্থনৈতিক সমস্যা হচ্ছে অর্থনীতির যে অর্থনৈতিক চিন্তার মূল ভিত্তি হচ্ছে মৌলিক অর্থনৈতিক সমস্যা। তোমাকে এই জিনিসটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে যে সম্পদ সীমিত, আর সীমিত সম্পদের বেস্ট ইউজ তোমার করতে হবে, অর্থাৎ নির্বাচন করতে হবে কোনটা ব্যবহার করলে কোন ফলটা, কোন ফল, কোন শাকসবজি, কোন ক্ষেত্রে তুমি তোমার সম্পদের বেস্ট ইউজটা করবা, যার জন্য তোমার চাহিদাটা সর্বোচ্চ পূরণ হবে। আবার ধরো সম্পদ বলতে আমরা কিন্তু বুঝাই এমন জিনিস, সম্পদ বলতে অনেকে ভাবে যে টাকা একটা সম্পদ, জমি একটা সম্পদ, না। সম্পদ বলতে এরকম জিনিস বোঝায় যে জিনিস দিয়ে সেবা বা দ্রব্য উৎপাদন করা যায়, সেবা বা দ্রব্য উৎপাদন করা যায় এমন যা কিছু আছে সব সম্পদ। এখানে তুমি অর্থ সম্পদ, জমি সম্পদ, শ্রম মানুষ যে কায়িক শ্রম করে এই শ্রমটাও কিন্তু একটা সম্পদ। আবার যারা অফিসে চাকরি করে এই শ্রমটা, এটা কিন্তু একটা শ্রম, তো এই শ্রমটাও কিন্তু একটা সম্পদ, কারণ এই শ্রমতে কিন্তু সেবা উৎপাদিত হইতেছে, অনেক ক্ষেত্রে সেবা উৎপাদিত হইতেছে, আবার অনেক ক্ষেত্রে অর্থ উৎপাদিত হইতেছে। তো যাই হোক এগুলো কিন্তু সম্পদ। তো এই সম্পদের ধারণা তোমাদের ক্লিয়ার থাকতে হবে। সম্পদ হচ্ছে এমন জিনিস যা 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 ব্যবহার করে দ্রব্য ও সেবা উৎপাদন করা যায়, এখানে দ্রব্য কিন্তু ট্রানজিশনাল, আর সেবা, দ্রব্য ও সেবা উৎপাদন করা যায়। দ্রব্য তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবহন করতে পারবা, অনেক সেবা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় তুমি পরিবহন করতে পারবে না। তো এটা উচ্চতর অর্থনীতির বিষয়। প্রথমত তোমাদের এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে, আর আমরা পরে এই বিষয়গুলো নিয়ে আরও দ্বিতীয় চ্যাপ্টারে ডিটেলসে আলোচনা করবো। চাহিদা, মানুষের চাহিদা কীভাবে পূরণ করা যায়, এই জিনিসগুলো চাহিদা কীভাবে পরিবর্তিত হয়।